সেশনটা নিব, নেয়ার পরে আপনাদের যার যার প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমরা একটা একটা করে আনসার করব। তাতে যদি ধরেন রাত 1টা বা 1:30টাও বেজে যায়, ডেফিনেটলি আমি কি করব, সেই আনসার গুলো আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো নিব এবং অ্যাকর্ডিংলি আমরা আনসার করব। ঠিক আছে? সো ধরেন আমরা তাহলে 1 বাই 1 স্টার্ট করি। আমাদের যেটা হচ্ছে যে আজকের যে সেশনটা, সেই সেশনটা স্টার্ট করব। আমি আপনাদের সবার মাইক বন্ধ রাখবো। এর কারণটা হচ্ছে কি, আপনারা অনেকেই কি করবেন যে হঠাৎ করে মাইকটা অন করে দিয়ে পারিবারিক আলাপ আলোচনা হতে পারে আপনাদের। তো এই জন্য আমার দিক থেকে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা একটু হেল্প করলে আমি আশা করি যে আমি খুব চমৎকার একটা সেশন আপনাদের জন্য আমি নিতে পারবো। সো এই হেল্পটুকু আপনাদের কাছ থেকে আমি পেতে পারি এবং আমি আশা করি যে আপনারা আমাকে এই হেল্প করবেন। সো আর আপনাদের অন দ্য আদার হ্যান্ড আপনাদের যত প্রশ্ন থাকবে আমি ডেফিনেটলি সেগুলোর আনসার দিয়ে আমি এখান থেকে যাব। ঠিক আছে? তো আমরা প্রথমেই তাহলে সেশনটা শুরু করি। আপনারা জানেন যে গত আমি আপনাদের মতামত নিয়ে নিই, আমি তাহলে শুরু করে দেই, নাকি বলেন? জি স্যার। তাহলে আমরা শুরু করি। আচ্ছা আসেন, এবার তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শ্রম আইনটা সংশোধন হয়েছে। আপনারা সবাই জানেন শ্রম আইনটা বেসিক্যালি বাংলাদেশ সরকার, যেহেতু আমাদের এখন সংসদ নেই, সংসদ না থাকার কারণে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স আকারে কি করেছে, শ্রম আইনটা সংশোধন করেছে। এবং সংশোধনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রম আইনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা বলা হচ্ছে, এটা 17 নভেম্বর অর্থাৎ 17 নভেম্বর থেকে এই শ্রম আইনটা আমাদের জন্য কার্যকর হবে, যেটা একদম আইনে যেভাবে বলা আছে সেভাবে করে আমি আপনাদেরকে বললাম প্রথম বিষয়। দ্বিতীয়, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই শ্রম আইনটা আসলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সংশোধন করা হয়েছে। সর্বপ্রথম সংশোধনী যেটা আনা হয়েছে একদম প্রথম দিকে দেখবেন গ্যাজেটের, সেটা হচ্ছে এই শ্রম আইনে যত জায়গাতে মহিলা শব্দটা লেখা ছিল সেই মহিলাটাকে রিপ্লেস করে সেখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে নারী কথাটা যোগ করা হয়েছে। তার মানে মহিলা থেকে আমরা মহিলা শব্দটা শ্রম আইনে এখন আর কি করব না, আর ব্যবহার করব না। আমরা এটার ক্ষেত্রে যেটা ইউজ করব সেটা হচ্ছে নারী। এই কথাটা আমাদেরকে কি করতে হবে, কেয়ারফুলি মাথায় রাখতে হবে। গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে শ্রমিকের সংজ্ঞায় আসলে কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন এসেছে কিনা। শ্রমিকের সংজ্ঞায় আসলে কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন আমি পাইনি এবং শ্রমিকের সংজ্ঞায় আসলে খুব একটা পরিবর্তন আসেনি, বরং এটাকে আরেকটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে আপনার প্রধান নির্বাহী ব্যবস্থাপনামূলক কাজে ব্যবস্থাপক, প্রশাসনিক বা তদারকি কাজের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা বেসিক্যালি শ্রমিকের অন্তর্ভুক্ত হবেন না। এটা গেল হচ্ছে শ্রমিকের বিষয়। তারপরে আসেন যেটা হচ্ছে শ্রম আইনে জবরদস্তি শ্রম। আপনারা অনেকে আমাকে স্পেশালি অনেকে ফোন দিতেন, অডিটর আছে ফ্যাক্টরিতে তখন, বা আপনাদের অর্গানাইজেশনে অডিটর এসেছে তখন আপনারা আমাকে প্রচুর পরিমাণে ফোন করতেন যে ভাইয়া এখানে অডিটর এসেছে, তো সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অডিটের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে জবরদস্তি শ্রম বা বাধ্যতামূলক শ্রম এটা আসলে বেসিক্যালি শ্রম আইনে নিষিদ্ধ কিনা, এটা কি আসলে কোথাও বলা আছে। তখন আসলে যে কাজটা আমরা করতাম সেটা হচ্ছে আপনাদেরকে আমরা রেসপন্স করতাম যে আমরা বলতাম যে ভাইয়া এটা তো আসলে বেসিক্যালি আমাদের শ্রম আইনে কোথাও নেই, এটা বেসিক্যালি আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 34 এ বলে দেয়া আছে। তখন আমরা কনস্টিটিউশন আর্টিকেল 34 থেকে তখন আপনাদেরকে আমরা বলতাম যে বেসিক্যালি এটা কিনা আমাদের আইন অনুযায়ী বৈধ না। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এটা রাষ্ট্রের সর্বোচ্চ আইনে থাকার পরেও তারপরে কি করতে হতো যে শ্রম আইনে এই জিনিসটা ছিল না। তবে এইবার যেটা করেছে এই সরকার, ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে যে এটাকে এবার যে কাজটা করা হয়েছে শ্রম আইনে একটা সংশোধনী নিয়ে এসে বলে দেয়া হয়েছে যে বাধ্যতামূলক যে শ্রমটা সেটাকে 100% নিষিদ্ধ করা হয়েছে। এবং এখানে কোন জিনিসগুলো বাধ্যতামূলক শ্রম হবে না সেটাও কি করা আছে যে বলে দেয়া আছে। যেমন সেনাবাহিনীকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় ফোর্সফুলি, তাহলে সেটা কখনোই আপনি বলতে পারবেন না এটা বাধ্যতামূলক শ্রম। তারপরে যেটা হচ্ছে যে আপনি কখনোই যে কাজটা করতে পারবেন না সেটা হচ্ছে নাগরিকের কর্তব্যের অংশ হিসেবে যদি আপনি কোনো সেবামূলক কাজ করেন সেটাকে বলা যাবে না বাধ্যতামূলক শ্রম। তো বাধ্যতামূলক শ্রম যেটা আছে সেটাকে একদম 100% ক্লিয়ার করে এবার দিয়ে দিয়েছে আমাদের এই আইনে। এবার যেটা হচ্ছে যে বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে একটা শাস্তি যোগ করে দেওয়া হয়েছে। যেটা করা হয়েছে সেটা হচ্ছে 307 নম্বর ধারায় বলে দেওয়া হয়েছে যদি আপনি কেউকে দিয়ে বল প্রয়োগ করে শ্রমটা নেন, আমি আবার বলছি ফোর্সফুলি যদি আপনি কারোর কাছ থেকে কি করেন যে এই ধরনের কোনো সার্ভিস নেন, তাহলে সেক্ষেত্রে একটা
জিনিস এখানে করা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনি যে কাজটা করতে পারবেন না সেটা হচ্ছে যদি আপনি এটা নেন তাহলে 307 ধারায় কেউ যদি শ্রম আদালতে মামলা করে, আগে যেটা হতো মালিকরা আপনাকে রেজিগনেশন দিতে দিত না, অনেক সময় যেটা হতো যে আপনাকে কাজ করতে দেয়া হতো না। সো যেটা হচ্ছে যে আপনাকে অন্য প্রতিষ্ঠানে কাজ করতে গেলে তখন দেখা যেত যে আপনাকে তারা ডিস্টার্ব করতো, অর্থাৎ ব্ল্যাক লিস্টিং করতো, এগুলো তারা করতে পারবে না। কিংবা আপনাকে বলতো যে তুমি আমার এখানে কাজ করতে বাধ্য, তুমি কোথাও যেতে পারবে না। কিংবা আপনার সাপ্তাহিক বন্ধের দিনে কাজ করার সময় তখন যেটা ওনারা বলতেন যে স্যার আমার শরীর ভালো না, আমি আসতে পারবো না কালকে, ওনারা বলতো তাহলে পরের দিন থেকে তোমার আর আসতে হবে না, তোমাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, কাজ করতে হবে। সো এই ধরনের বিষয়, যেখানে আপনি যদি এখানে এই ডেফিনিশনটার মধ্যে একটা জিনিস দেখেন, সেখানে বলা আছে যাহা কোনো ব্যক্তির সম্মতি ছাড়া এবং শাস্তির হুমকি দিয়া বা শোষণমূলক পদ্ধতিতে আদায় করা হয়, যদি এইভাবে কোনো শ্রম কারো কাছ থেকে আদায় করা হয় তাহলে সেটাকে কি বলছি আমরা, বাধ্যতামূলক শ্রম বলছি। এবং এই বল প্রয়োগ পূর্বক যে শ্রমের যে দণ্ডটা সেটা বলা হয়েছে যে এখানে বেসিক্যালি কোনো জেলের ব্যবস্থা রাখে না, এখানে শুধুমাত্র অর্থদণ্ডের ব্যবস্থা রেখেছে। অর্থদণ্ড কি? অর্থদণ্ড হচ্ছে কি অনধিক 20,000 টাকা হইতে অনধিক 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। আমি আবার বলছি, তিনি অনধিক 20,000 টাকা 20,000 হইতে অনধিক 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। অর্থাৎ এখানে কোনো জেলের ব্যবস্থা নেই, শুধুমাত্র কি আছে যে অর্থদণ্ডের ব্যবস্থা বলে দেয়া আছে। যদি আপনি কারো কাছ থেকে ফোর্সফুলি কি করেন যে শ্রম আদায় করেন, তাহলে সেক্ষেত্রে সে যদি লেবার কোর্টে মামলা করে কখনো, তখন আপনাকে এই শাস্তির মুখে পড়তে হতে পারে। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। তারপরে যে বিষয়টা সমান কাজের জন্য সমান মজুরি, আমাদের দেশে দেখবেন যে নারী পুরুষ, আমাদের দেশে এখনো আছে প্রচুর জায়গাতে, আপনি দেখবেন নারী এবং পুরুষ এদের দুজনের বেতনের একটা বৈষম্য থাকে। অক্ষম ব্যক্তির জন্য সমমজুরি নীতি অনুসরণ করিতে হবে। আমাদের দেশে আরেকটা জায়গায় খুব চমৎকার কি আছে যে যেটা হয় যে অসম মজুরি আছে, অর্থাৎ আপনার থার্ড পার্টি এমপ্লয়ি যখন থাকবে, থার্ড পার্টি এমপ্লয়ি থাকলে দেখা যায় যে আপনি থার্ড পার্টি এমপ্লয়ি স্যালারিটা এক রকমের, আর যেটা হচ্ছে যে আপনার নিজের যে কর্মী আছে তাদের মজুরির পরিমাণটা আরেক রকমের। এইটা কিন্তু 2022 সালে যে আমাদের সংশোধনী এসেছে, সেই সংশোধনীতে কিন্তু কি করা হয়েছে যে এই জিনিসটার মধ্যে একটা বড় ধরনের চেঞ্জ নিয়ে আসা হয়েছে। আমি আবার বলছি, আমাদের 2022 সালে যে সংশোধনী হয়েছে সেখানে কিন্তু একটা বড় ধরনের কি করা হয়েছে যে চেঞ্জ নিয়ে আসা হয়েছে। সেই চেঞ্জের আমাদের 22 সালের বিধিমালার যে সংশোধনী, সেই সংশোধনীতে যদি আপনি যান তাহলে কিন্তু সেই সংশোধনীতে বেসিক্যালি আপনার থার্ড পার্টি এমপ্লয়ির যে মজুরির যে কথাটা বলা আছে, সে থার্ড পার্টি এমপ্লয়ি মজুরির ক্ষেত্রে কিন্তু স্পষ্ট একটা ধারণা অনেক আগে থেকে আমাদের কি করা আছে, দেয়া আছে। তো এবার যেটা করলো আমাদের মূল আইনে এই জিনিসটাকে আসলে ইনকর্পোরেট করা হলো। ইনকর্পোরেট করে যে জিনিসটা বলে দেওয়া হলো সেটা হচ্ছে যে আপনি এই ধরনের ইমব্যালেন্স করবেন না। অর্থাৎ আপনি যে জিনিসটা আমরা আসলে স্বাভাবিকত যেটা দেখি আমাদের সচরাচর কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ইমব্যালেন্সড সিচুয়েশন তৈরি করা হয়। সো ইমব্যালেন্স সিচুয়েশনটা কি হবে যে এখান থেকে আসলে বেসিক্যালি বা বৈষম্য যে বিষয়টা আছে সেটাকে তুলে দেওয়ার জন্য একটা চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে দেখেন, কোন ঠিকাদার সংস্থার মাধ্যমে সরবরাহকৃত শ্রমিকের মজুরি একই ধরনের কোন স্থায়ী পদে নিয়োজিত শ্রমিক বা কর্মীদের জন্য নির্ধারিত মজুরির কম মজুরি প্রদান করিবে না, এবং তাহার মজুরি ধার্যকৃত মজুরির 50%-এর মূল মজুরি কি হবে না, ধার্যকৃত মজুরির 50%-এর কম হবে না। তার মানে যেটা হচ্ছে ঠিকাদারি সংস্থার সঙ্গে আপনার পার্মানেন্ট এমপ্লয়ের যে পেরোলের যে ডিফারেন্স, সেটা কি করা যাবে না, কোনোভাবেই যেটা হবে না যে অ্যালাউ করা হবে না। এটা অনেক আগেই কি করা হয়েছে যে বেসিক্যালি এটা নিয়ে কাজ করা হয়েছে, এবং এবার যেটা করেছে এটা আরো সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো দিয়েছে যাতে করে আমরা এই ধরনের ইমব্যালেন্সড একটা সিচুয়েশনের মধ্যে না পড়ি বা বৈষম্যের মধ্যে না পড়ি। এই জিনিসটা খুব কেয়ারফুলি কি করা হয়েছে যে হ্যান্ডেল করা হয়েছে এখানটাতে। সো এটা একটা বিষয়, সম কাজের জন্য যে বিষয়টা সে বলা হলো সেটা। তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে শ্রমিকদের প্রতি বৈষম্য নিষিদ্ধ। আপনি যেটা করতে পারবেন না, কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এবং এটার ক্ষেত্রে যে জিনিসগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে প্রথমত বলেছে যদি যাহা জাতি, বর্ণ, লিঙ্গ পরিচয়, ধর্ম, রাজনৈতিক মতামত, জাতীয়তা, সামাজিক অবস্থান, বংশ বা প্রতিবন্ধিতার কারণে কোনো ব্যক্তির আলাদা করা, বাদ দেয়া বা কম গুরুত্ব দেয়া হয়, এবং যাহার ফলে চাকুরি বা পেশায় সমতার অনুযোগ
আমি আবার বলছি, সমতার সুযোগ ও আচরণ নষ্ট হয়, এইগুলো কি করা যাবে না, করা যাবে না। অর্থাৎ এই কারণে যে ধরনের বৈষম্যগুলো হয় সে ধরনের বৈষম্য কি করা যাবে না, করা যাবে না। আপনি এই ধরনের বৈষম্য করলে সেক্ষেত্রে সেটার জন্য কি করা আছে, যে আপনার এটার জন্য শাস্তির ব্যবস্থা আছে। তো বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে কি কি কোন কোন বিষয়গুলোকে আমরা বলবো বৈষম্যের ধরনগুলো কি কি, সেই জিনিসগুলো এখানে একটু ফোকাস করে বলেছে। এই যে আমাদের এখানে যে সংশোধনী এসেছে সেখানে বৈষম্যের বিষয়গুলো ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, যে কোন কোন বিষয়গুলো, কোন কোন ধরনগুলোকে বৈষম্যমূলক আচরণ বলা হবে। এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং যেটা হচ্ছে জেন্ডার ভিত্তিক হয়রানি, এটা আমি নতুন সংজ্ঞা নিয়ে আসা হচ্ছে। তারপর সহিংসতা ও হয়রানির নতুন সংজ্ঞা নিয়ে আসা হয়েছে। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্ল্যাক লিস্টিং এর একটা কি করা হয়েছে, যে ব্ল্যাক লিস্টিংটাকে নিষেধ করা হয়েছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলেছে, সেটা হচ্ছে কর্মস্থলে বৈষম্য, সহিংসতা ও হয়রানির কারণে দণ্ড, অর্থাৎ কি করেছে, যে এটার জন্য আলাদা দণ্ড দেওয়ার ব্যবস্থা এই আইনে কি করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে। 306 নম্বর ধারায় দেখবেন, যদি আপনি এই ধরনের কোনো বৈষম্য করেন বা এই ধরনের কোনো প্রকার সহিংসতা করেন কর্মীদের প্রতি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, যে এই হয়রানি, কর্মস্থলে বৈষম্য করেন, সহিংসতা করেন বা হয়রানি করেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 302 এর ক এর বিধান লঙ্ঘন করার জন্য যেটা দেয়া হয়েছে সে হচ্ছে 20,000 টাকা, 20,000 হইতে মানে অনধিক 20,000 হইতে অনধিক 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। এবং 306 ধারায় এই মামলাটা কি করা যাবে, ফাইল করা যাবে। আমি আর বলছি 306 ধারায় কি করা যাবে, যে এই মামলাটা বেসিক্যালি ফাইল করা যাবে। এটা হলো আমাদের কর্মস্থলে যদি কেউ বৈষম্যের শিকার হয় বা সহিংসতা বা হয়রানির শিকার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা যাবে। এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে কর্মজগতে এবং কর্মস্থলে সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সকল ব্যক্তির দায়িত্ব। আমি আবার বলছি, কর্মজগতে এবং কর্মস্থলে সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সকল ব্যক্তির দায়িত্ব। এখানে আপনারা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আছেন, আপনাদের জন্য কিছু সিগনিফিকেন্ট বিষয় বলি। প্রথম বিষয় হচ্ছে গিয়ে, আপনাদেরকে এই যে কর্মস্থলে সহিংসতা এবং হয়রানির বিরুদ্ধে যেটা করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। 1 2 নাম্বার বিষয়টা বলেছে, এটার জন্য আপনার কি করতে হবে, আলাদা একটা নীতি প্রণয়ন করতে হবে, অর্থাৎ আপনার একটা পলিসি প্রণয়ন করতে হবে। এবং আপনাদের ওয়েবসাইট, অর্থাৎ আপনাদের যাদের অর্গানাইজেশনের ওয়েবসাইট আছে, দেখেন এখানে বলছে কর্মস্থলে ওয়েবসাইটে এতদ সংক্রান্ত প্রতিবেদন ও অভিযোগ ব্যবস্থাপনার পদ্ধতি বিবরণ প্রদান করা। অর্থাৎ এটা কি করতে হবে, যে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আপনাকে এই পদ্ধতিটা আপনার ওয়েবসাইটে থাকতে হবে। বিকজ আউটসাইডার যদি কেউ এখানে আসে আপনার প্রতিষ্ঠানে এবং এসে যদি কি করে, যে সে এখানে কোনো কারণে সেক্সুয়ালি হ্যারাস্ট হলো বা অন্য কোনো কারণে হ্যারাস্ট হলো, তখন কি করতে পারবে, যে তারা বেসিক্যালি আপনার এটার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবে। আমি আবার বলছি, তারা বেসিক্যালি যেটা করতে পারবে সেটা হচ্ছে এটার এগেনস্টে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এবং কি পদ্ধতিতে পারবে সেটা যেন সে আপনার ওয়েবসাইটে ঢুকলেই যেন দেখতে পায়, সেই ব্যবস্থাটা কি করতে হবে, আপনাকে বাধ্যতামূলক ভাবে করতে হবে বা করার ব্যবস্থা থাকতে হবে। এটা অবশ্যই কি করতে হবে, যে আপনাকে এটা ফলো করতে হবে বা এটা আপনাকে যেটা হচ্ছে বাধ্যতামূলক ভাবে এনশোর করতে হবে। এরকম কিছু বিষয় আছে যেগুলো আপনাকে নিশ্চিত করতে হবে কর্মস্থলে, এবং আপনি যাতে করে এই ধরনের বৈরিতার শিকার না হয় সেটার জন্য একদম ভিগোরাস ট্রেনিং প্রয়োজন হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, যে ট্রেনিং প্রোভাইড করতে হবে কাদেরকে, আপনাকে এই যে এমপ্লয়িরা যারা আছেন আপনার অর্গানাইজেশনে কাজ করেন তাদের জন্য আপনাকে এই ট্রেনিংটা প্রোভাইড করতে হবে। তো এই যে যৌন হয়রানি, তারপরে যেটা হচ্ছে যে সহিংসতা, এগুলোর বিষয়ে এই কাজগুলো আপনাকে বাধ্যতামূলক ভাবে করার জন্য এই আইনের সংশোধনীতে খুব সুন্দর করে বলে দেয়া আছে। ঠিক আছে, এটা কেয়ারফুলি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই শ্রম আইনে আপনাদের এর আগে একটা কমিটি ছিল যেটাকে আমরা অভিযোগ কমিটি বলতাম। এখন এই কমিটিটাকে বেসিক্যালি বলা হয়েছে বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তি কমিটি। এই কমিটিতে একটা বিশাল চেঞ্জ এসেছে। আমাদের মাঝখানে যেটা ছিল যে এই কমিটির 5 জন সদস্য হবেন এবং 5 জন সদস্যের মধ্যে বলা হয়েছিল প্রধান হবেন নারী এবং অধিকাংশ সদস্য হবেন নারী। এবং
এটা আগে ছিল যে বাহির থেকে আপনাকে 2 জন লোক এখানে নিয়ে আসতে হতো, কিন্তু মাঝখানে এটা আমাদের বিধিমালা সংশোধনের জন্য বাধাগ্রস্ত হয়। তো এখন যেটা হয়েছে যে এটাকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে জেন্ডার এবং যৌন নির্যাতন নিয়ে কাজ করে এমন বিষয়, আমি আবার বলছি জেন্ডার এবং যৌন নির্যাতন নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 2 জন লোককে কি করতে হবে, যে আপনাকে এখানে বাধ্যতামূলক ভাবে নিতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করতো, ইতিপূর্বে আমরা দেখেছি যে আপনাদের মধ্যে একটা কনফিউশন কাজ করতো, সেটা ছিল এমন যে ভাইয়া এই যে যৌন হয়রানি সংক্রান্ত যদি কোনো কমপ্লেইন আসে তাহলে এটার তদন্ত কে করবে, বা এটা রিপোর্ট কে দিবে, এটা শাস্তি কে দিবে। দেখেন এখন এইবারে আরেকটু স্পষ্ট ভাবে বলে দেয়া হয়েছে, যদিও আমাদের হাইকোর্টের যে গাইডলাইন ছিল সেই হাইকোর্টের গাইডলাইনে আমাদের আগে বলা ছিল যে কি পদ্ধতিতে এটা হবে, এবার যেটা করেছে সেটা হচ্ছে এটাকে আরেকটু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এইটার তদন্ত, প্রতিবেদন, বা তারপরে হচ্ছে তদন্ত পরিচালনা, এবং যেটা হচ্ছে এটার এগেনস্টে যখন এই তদন্ত পরিচালনা করা হবে বা বাকি যে কার্যক্রম পরিচালনা করা হবে সেটার জন্য এই কমিটিটা 0 টলারেন্স শো করবে। এবং এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এটার আরো ডিটেলস যে পদ্ধতিটা, অভিযোগ নিষ্পত্তির যে ডিটেলস পদ্ধতিটা, এটা আবার কি করবে যে আমাদের যে পরবর্তী যে বিধিমালা যখন সংশোধন করা হবে সেখানে আরো ইন ডিটেলস এই জিনিসটা কি করবে, যে আলোচনা করে সরকার এটা ডিটেলস বলে দিবে। তার মানে একটা সিচুয়েশন জেনারেট করা হলো যে এদের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম কি হবে সেটা আবার বিধিমালা কি করবে, আরো ডিটেলস এই জিনিসটা বলে দিবে। সো এটা গেল হচ্ছে কি বৈষম্যের যে বিষয়টা সেটা। এরপরে আছেন যে জিনিসটা সেটা হচ্ছে লে অফ। লে অফের ক্ষেত্রে আমাদের আগে আসলে খুব স্পষ্টভাবে লে অফ নিয়ে খুব একটা বেশি গাইডলাইন আমাদের যে ছিল এটা বলা যাবে না, কিন্তু এবার একটু গাইডলাইনটা একটু স্ট্রং হয়েছে আগে থেকে। স্ট্রং কিভাবে হয়েছে সেটা হচ্ছে যে যদি কাজ বন্ধের মেয়াদ 3 কার্য দিবসের অধিক হয় তাহলে সংশ্লিষ্ট শ্রমিককে লে অফ করা হইবে, অর্থাৎ লে অফ করা কি করা যাবে, তাকে লে অফ করা যাবে এবং তাকে 16 ধারা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, আগে আমাদের এখানে একটা স্ল্যাব ছিল, স্ল্যাবের ক্ষেত্রে এরকম ছিল প্রথমে 45 দিন, তারপরে যেটা হচ্ছে 15 দিন, এরপর এটাকে বৃদ্ধি করা যেত। এবং এটার ক্ষেত্রে যেটা হলো ক্ষতিপূরণের যে পরিমাণটা সেটা অনেক 2টো ভাগে ভাগ করা হয়েছিল, অর্থাৎ প্রথম 45 দিন পর্যন্ত সে পেত বেসিকের 50% এবং হাউস রেন্ট ফুল, আর যেটা হচ্ছে 45 দিনের পরে এটা করা হতো 15 বা তদুর্ধ্ব দিনের জন্য এটা ছিল এরকমের ছিল যে আপনার বেসিকের 25% এবং হাউস রেন্ট ফুল। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একটা চমৎকার চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এখন আপনি যতদিনই আপনি লে অফ করেন না কেন, যে সাপোজ ধরেন আপনি 70 দিন বা 60 দিনের জন্য লে অফ করবেন, নো প্রবলেম, যেটা হবে আপনি করতে পারবেন এবং সেটা 3 দিনের পর থেকেই শুরু হবে। এবং এখানে ক্ষতিপূরণের পরিমাণটা হবে যতদিনই করেন না কেন আপনার বেসিকের 50% এবং হাউস রেন্ট কি হবে, ফুল তাকে পরিশোধ করলেই হয়ে যাবে। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে আপনার আগে আমাদের লে অফকৃত শ্রমিকদের চাকরির বয়স যদি 1 বছর পূর্ণ না হতো তাহলে সেক্ষেত্রে তারা কি পেতেন না, যে লে অফের ক্ষতিপূরণ পেতেন না, যাদের 1 বছর না হতো তারা পেতেন না। কিন্তু এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে কারো চাকরির বয়স যদি 3 মাস হয় তাহলে সেক্ষেত্রে সে এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য এলিজিবল হবে। এটা একটা বিশাল চেঞ্জ কি করা হয়েছে যে এখানে লে অফের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের চাকরির বয়স গণনার ক্ষেত্রে, এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মজুরি গণনার ক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আমি বলছি যে চাকরির বয়স গণনার ক্ষেত্রে আগে এটা 12 মাস লেখা ছিল, আগে কোথায় এখানে 2টো কন্ডিশন আগেও ছিল এখনো আছে, কিন্তু এটার মধ্যে যে জিনিসটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আগে ছিল কথায় লেখা ছিল, এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে সংখ্যায় লিখে দেওয়া হয়েছে। এখানে 2টো কন্ডিশন আপনাকে ফলো করতে বলা হয়েছে। আমি বলছি আপনাকে 2টো কন্ডিশন এখানে ফলো করতে বলা হয়েছে। নাম্বার 1 কন্ডিশন যেটা ফলো করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি প্রথমে কি করবেন, চাকরির বয়স আপনাকে 12 মাস হইতে হবে এবং 12 পঞ্জিকা মাস হইতে হবে। এবং দেখেন এবার যে সংশোধনী করা হয়েছে সেখানে মাসের সংজ্ঞা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের ক্যালেন্ডার যেটা আছে, আমাদের খ্রিস্টীয় যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার যেটা করা হয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কি হবে, যে আপনাকে এটা খ্রিস্টীয় যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী এটাকে ফলো করতে বলা হয়েছে, যে আপনার যে মাসে যতদিন ততগুলো মাস হবে। তো আমাদের মধ্যে একটা রং কনসেপ্ট ছিল আগে, যেটা হচ্ছে আমরা 11 মাসে 240 দিন হলে আমরা কি করতাম, যে আমরা বেনিফিটটা
আমাদেরকে বিভিন্ন জন দেওয়ার জন্য বলতো, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে দুটো কন্ডিশন আছে, সেটা লক্ষ্য করেন। এখানে বলা আছে প্রতিষ্ঠানে পূর্ববর্তী 12 পঞ্জিকা মাসে বাস্তবে অন্তত 240 দিন। এখন প্রথম কথাটা কি, কমন সেন্স কি বলে? কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম 12 মাস হলেই কি হবে, একটা বছর হয়। কারণ আমরা কখনো 11 মাসে বছর হয় না, পৃথিবীর কোনো কোথাও কোনো জায়গায় যেটা হচ্ছে 11 মাসে বছর হয় না। আপনাকে প্রথমে বছরটা 12 মাস হতে হবে, এবং তার মধ্যে যেটা হচ্ছে বাস্তবিক উপস্থিতির দিন 240 দিন হইতে হবে। আমি আবার বলছি, তার মধ্যে বাস্তবিক উপস্থিতির দিন কি হইতে হবে, যে 240 দিন থাকতে হবে। তাহলেই কি বলবো, যে আমরা এটাকে বেসিক্যালি বলবো যে এটা পূর্ণ একটা বছর হিসাবে আমরা এটাকে ক্যালকুলেট করবো। আমরা আবার বলছি, এটাকে আমরা একটা পূর্ণ বছর হিসাবে ক্যালকুলেট করব, এবং এই জিনিসটাই কি করতে হবে, যে আপনাদেরকে বাধ্যতামূলক ভাবে ফলো করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যখন গ্র্যাচুইটির ক্ষেত্রে 6 মাস এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণের জন্য যখন 6 মাস ক্যালকুলেট করব, তখন আমাকে 120 দিন কি করতে হবে, কনসিডারেশনে নিতে হবে। সেই জিনিসটা কি করা আছে, যে এখানে বলে দেয়া আছে। এবার আসেন যা ঠিক তার নিচের বিষয়টা, আমরা যেটা করতাম আগে যখন জব সেপারেশন হতো, অর্থাৎ 19 ধারায়, 20 ধারায়, 21 ধারায়, 22, 23, 26, 27, তখন আমরা যে মজুরিটা ক্যালকুলেট করতাম, সেখানে পূর্ববর্তী 12 মাসের বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করে তারপরে কি করতাম, যে আমরা মজুরিটা তার যে এন্ড সার্ভিস কম্পেনসেশন, অর্থাৎ তার সার্ভিস বেনিফিট যেভাবে আমরা ক্যালকুলেট করতাম, সেটা ছিল পূর্ববর্তী 12 মাসের বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করে দেয়া একটা রেওয়াজ আমাদের ছিল, এবং যেটা আমাদের আইনেও বলা ছিল। কিন্তু এখন বলেছে আইন যে না, তোমাকে ওইভাবে আর করতে হবে না, তুমি এখন যেটা করবা সেটা বলেছে হচ্ছে কি, পূর্ববর্তী সর্বশেষ মাসের মূল মজুরি যেটা থাকবে সেই অনুযায়ী তুমি কি করবা, যে তার এন্ড সার্ভিস কম্পেনসেশন বা সার্ভিস বেনিফিট তাকে এভাবে করে প্রদান করলেই হবে। কারণ আইন কি করেছে, এটা সংশোধন করে পরিবর্তন করে দিয়েছে। এটা গেল। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে মৃত্যুজনিত ক্ষতিপূরণ। আপনারা জানেন যে মৃত্যুজনিত ক্ষতিপূরণের এই পরিমাণটা বেসিক্যালি আমাদের আগে যেটা ছিল, সেটা ছিল আমাদের আইন অনুযায়ী, আগে আমাদের এই ক্ষতিপূরণের পরিমাণটা ছিল আমাদের আইন অনুযায়ী, যে আপনি পরিমাণ যা আছে সেটা ঠিক আছে, কিন্তু যে জায়গায় চেঞ্জ আসছে সেটা হচ্ছে, এটা আগে 2 বছর ছিল, কিন্তু এটাকে সরকার চেঞ্জ করে যেটা করেছে সেটা হচ্ছে, এমপ্লয়ি যদি এখন 1 বছর চাকরি করে, তাহলেই সেক্ষেত্রে সে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার জন্য এন্টাইটেলড হবে। আমি আবার বলছি, তার যদি চাকরির বয়স 1 বছর হয়, তাহলেই সেক্ষেত্রে কি হবে, সে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার জন্য এন্টাইটেলড হবে। তারপরে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে শ্রমিকের চাকরির অবসান। অর্থাৎ আমরা আগে যেটা ছিল, যে একজন কর্মী রেজিগনেশন দিলে আমরা 5 বছরের নিচে তাকে কোনো ক্ষতিপূরণ দিতাম না। এখন যেটা হবে সেটা হচ্ছে, যে এখন আমরা তাকে, যে যখন একজন এমপ্লয়ি রেজিগনেশন দিবে, তখন সেক্ষেত্রে তার 3 বছরের নিচে আমরা কোনো ক্ষতিপূরণ দিব না। যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে 3 বছর পর্যন্ত, শব্দটা দেখবেন, 3 বছর পর্যন্ত যদি কেউ নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে, তাহলে প্রতি বছর কাজের জন্য 7 দিন করে মজুরি পাবে। 3 বছরের বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতি বছর কাজের জন্য 15 দিন করে বেসিক স্যালারি পাবে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, যে সাপোজ ধরেন আপনার 10 বছর যখন হবে বা তার বেশি যখন হবে, তখন থেকে 30 দিন করে ক্ষতিপূরণ দিবে। তার মানে যেটা হলো, আগে 5 বছরের নিচে কিছু পেত না, এখন 3 বছরের নিচে কোনো প্রকার ক্ষতিপূরণ পাবে না। যদি 3 বছর হয়ে যায়, তখন তাকে 3 সাথে 21 দিনের অর্থ আপনি পরিশোধ করতে বাধ্য, কারণ প্রতি বছর কাজের জন্য তখন সে 7 দিন করে মজুরি পাবে। এটা এখানে বলে দেয়া আছে। এরপর আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে বরখাস্তকৃত বা অপ্রসারিত শ্রমিককে ক্ষতিপূরণ। আমি আবার বলছি, বরখাস্তকৃত বা অপ্রসারিত কোন শ্রমিককে, যেটা হচ্ছে যে আপনার আগে আমরা যেটা হতো, শুধুমাত্র অপ্রসারিত কর্মীদেরকে প্রতি বছর কাজের জন্য 15 দিন করে অর্থ দিতাম, কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে, যে বরখাস্তকৃত কর্মীদেরকেও প্রতি বছর কাজের জন্য 15 দিন করে মজুরি আমাদের দিতে হবে। আগে শুধু অপ্রসারিত ছিল, এখন বরখাস্তকৃতরাও কি পাবে, প্রতি বছর কাজের জন্য 15 দিন করে মজুরি পাবে। তবে যেটা হচ্ছে, দুটো ক্ষেত্রে পাবে না। দুটো ক্ষেত্র কোনটা? একটা হচ্ছে খ এবং ছ। ক্ষয়ে বলা আছে, মালিকের সম্পদ সংক্রান্ত যদি কোনো চুরি, কোনো প্রতারণা বা কোনো অসাধুতা কেউ করে, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে সে বরখাস্তকৃত, এই অপরাধে বরখাস্তকৃত হলে তাকে কোনো প্রকার ক্ষতিপূরণ দেয়া হবে না। 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে 6 বলা আছে, যদি আপনি দাঙ্গা হাঙ্গামা, অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলো করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা পাবেন না, সেটা হচ্ছে কোনো প্রকার ক্ষতিপূরণ পাবেন
না, অর্থাৎ বরখাস্ত হলে অন্যান্য গুলোতে পাবেন, কিন্তু এই দুটোর ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ পাবেন না। ঠিক আছে, এই জিনিসটা খুব স্পষ্ট ভাবে এবার বলে দিয়েছে। বাসস্থান হইতে উচ্ছেদ, আমাদের যেটা হতো যে আগে আপনার যদি প্রতিষ্ঠানে কোনো হ্যান্ডিক্যাপ এমপ্লয়ি থাকতো, অর্থাৎ যদি কোনো যেটা হচ্ছে যে শারীরিকভাবে চ্যালেঞ্জড কোনো এমপ্লয়ি, অর্থাৎ প্রতিবন্ধী কোনো এমপ্লয়ি যদি আপনার এখানে কাজ করতো এবং আপনার যদি এখানে আবাসন সুবিধা থাকতো, তাহলে তাকে তার চাকরি ছাড়ার 60 দিনের মধ্যে তাকে তার বাসায় আপনার ডরমেটরি ছেড়ে দিতে হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, এটাকে বৃদ্ধি করে যেটা করা হয়েছে 6 মাস করা হয়েছে। তো 6 মাসের আগে যেটা করতে পারবে না, যে বরাদ্দকৃত বাসস্থান ছাড়িবার জন্য মালিক তাকে বাধ্য করতে পারবে না। এটা একটা চমৎকার একটা বিষয় অ্যাড করে দেওয়া হয়েছে। প্রসূতি কল্যাণে প্রচুর চেঞ্জ আসছে। প্রসূতি কল্যাণে সব থেকে ইম্পর্টেন্ট চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে যে এটা আমাদের 112 দিন থেকে 120 দিন করা হয়েছে, এবং তার ছুটির পূর্বে হচ্ছে, তার বাচ্চা জন্মের পূর্বে হচ্ছে 60 দিন, পরে হচ্ছে 60 দিন, এভাবে করে এটা কি করা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটার এখন আর সেই 112 দিন থাকছে না, বা 8 সপ্তাহ 16 সপ্তাহ থাকছে না, এটা এখন হয়ে যাচ্ছে 112 দিন থেকে 120 দিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আসেন মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে আমাদের অনেক কনফিউশন ছিল, প্রচুর কনফিউশন ছিল। সেটা হচ্ছে যে আমরা বোনাস অ্যাড করব কি করব না, এই ধরনের বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে কথোপকথন ছিল, প্রচুর পরিমাণে রিউমার্স ছিল, and there were so many things যেটা আমরা আসলে করি না এমন কোনো জিনিস নেই। কিন্তু বিষয় হচ্ছে এবার একটু খুব স্পষ্ট ভাবে বলে দিয়েছে। এবার বলেছে সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরিকে 26 ধারা ভাগ করিয়া কি করতে হবে, আপনার এই অর্থটা বের করতে হবে। আমি আবার বলছি, যেটা হচ্ছে আমাদের, সরি একটা মিনিট, আমার বোধহয় ইয়েটা চলে গেল। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে এখন যেটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরিকে 26 ধারা ভাগ করিয়া কি করতে হবে, যে 112 দিয়ে 120 দিয়ে গুণন করে তাকে কি করতে হবে, মাতৃত্বকালীন ছুটিটা পরিশোধ বা ছুটির জন্য তাকে অর্থ পরিশোধ করতে হবে। একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের আগে এটা নিয়ে প্রচুর কনফিউশন ছিল। এই প্রচুর কনফিউশনের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে আমরা আসলে এটার মধ্যে বোনাস অ্যাড করব কিনা, বা আমাদের অন্যান্য জিনিসগুলো অ্যাড হবে কিনা, হাজিরা বোনাস অ্যাড হবে কিনা। দেয়ার ওয়ার সো মেনি থিংস, যে জিনিসগুলো নিয়ে আমাদের কি ছিল, একটা ডিবেট ছিল। সো এই ডিবেটের জায়গাতে যেটা হয়েছে যে এবার মোটামুটি একটা জিনিস কি হলো, যে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারছি যে আমাদের এখানে একটা স্পষ্ট জিনিস আসছে। সেটা হচ্ছে গিয়ে যে এই যে এখানে দেখেন যে মোট মজুরি, আমি আবার বলছি, মোট মজুরি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা দেখতে পারেন। আমাদের যে ইয়েটা আছে, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে মিনিমাম ওয়েজ আছে, সেখানে দেখবেন যে মোট মজুরি কি বলা হয়েছে, যে এখানে এই যে এই জায়গাটাকে বলে দেওয়া হয়েছে যে মোট মজুরি হবে তোমার এটা। এখানে বেসিক স্যালারি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, খাদ্য ভাতা, এবং সর্বশেষ দেখেন এখানে বলছে সর্বমোট মজুরি। তার মানে মোট মজুরি বলতে গ্রস স্যালারিকে বোঝানো হয়েছে, এর বাহিরে আর কিছু বোঝানোর উপায় নেই। কারণ আমার মিনিমাম ওয়েজ বলে দিচ্ছে মোট মজুরি কোনটা, তাহলে আমার সর্বমোট মজুরি এইটা, এবং এইটা বলেছে সর্বশেষ ধার্যকৃত। এখন প্রশ্ন হচ্ছে কি ভাইয়া, তাহলে সর্বশেষ আবার বললো কেন? সর্বশেষ বললো এই কারণে, কারণ আপনার প্রতি বছর কি হয়, আপনার এখন তো আপনাদের যেটা ইনক্রিমেন্টটা 5% থেকে বেড়ে 9% হয়েছে, তাই না? সো সব ক্ষেত্রে কি হয়, যে এটার ক্ষেত্রে আমরা দেখি যে এটা 9% হারে এখন আপনার ইনক্রিমেন্ট হলো। সাপোজ ধরেন আপনি ডিসেম্বর মাসে কি করবেন, ম্যাটারনিটিতে যাবেন, তো আপনার নভেম্বর মাসে যেটা হলো আপনার ইনক্রিমেন্ট হলো। তো আরেকটা, এটা খুবই সহজেই আমরা বুঝতে পারি যে ইনক্রিমেন্ট হলে আমাদের মজুরিটা কি হয়, গ্রস স্যালারিটা বাড়ে। সো এই জন্য বলেছে যে সর্বশেষ ধার্যকৃত মোট মজুরিকে 26 ধারা কি করতে হবে, ভাগ করিতে হইবে। তো সর্বশেষ যে মোট মজুরি সেটা হচ্ছে যে আমার আফটার ইনক্রিমেন্ট যে অ্যামাউন্টের কথা বলা আছে, আমি আবার বলছি আফটার ইনক্রিমেন্টের পরে যে কথাটা বলা আছে সেটাই আসলে বেসিক্যালি কি আমার মোট। আমি আবার বলছি আফটার ইনক্রিমেন্টের পরে যে অ্যামাউন্টটা হবে সেটাকেই বলা হচ্ছে যে সর্বশেষ ধার্যকৃত মোট মজুরিকে 26 ধারা ভাগ করিতে হবে। এখন আপনাকে যখন অনেকেই এই ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করবে যে ভাই তোমাকে মোট মজুরি বলতে এটার মধ্যে বেসিক,
তোমার বেসিক বাড়ি ভাড়া, হাউস রেন্ট, যোগাযোগ, যাতায়াত, খাদ্য ভাতা সব যোগ হবে। এর সাথে তোমার হাজিরা বোনাস বা যেটা হচ্ছে তোমার কি বলে যে তোমার লিভ এনক্যাশমেন্টের টাকা, এগুলো যোগ হবে। তখন আপনি সুন্দর করে যেটা করবেন, মিনিমাম ওয়েজটা ওপেন করবেন। ওপেন করে আপনি এই জায়গাটা দেখিয়ে দিবেন যে ভাইয়া এই যে মোট মজুরি দেখেন এখানে লেখা আছে সর্বমোট মজুরি, তার মানে এখানে মোট মজুরি আর সর্বমোট মজুরি যেটা হচ্ছে যে দুটোই কি করছে এখানে ইনক্লুড করছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সবগুলো যোগ এই যে এখানে চারটা অ্যামাউন্ট আছে, চারটা অ্যামাউন্ট যোগ করে আমার মোট মজুরি কি হচ্ছে যে আমার হচ্ছে এই গ্রস স্যালারিটা এখানে মিন করেছে, যাতে করে আপনাকে কি করবে না যে ওনারা একটু কম জ্বালাবে, অন্যরা যারা আপনাকে আসলে ভুলভাল ভাবে বোঝানোর চেষ্টা করবে তাদেরকে জিনিসটা কি করবেন যে এই জিনিসটা একটু এভাবে করে দেখানোর চেষ্টা করবেন। আমি আশা করি ওনারা বুঝে যাবে, কারণ এই জায়গাতে এবার কি করেছে, এবারের মতো স্পষ্ট ভাবে কখনোই কি করা হয় না, জিনিসটা প্রেজেন্ট করা হয় না যে সর্বশেষ ধার্যকৃত মাসিক মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করিয়া কি করতে হবে, আপনাকে 120 দিয়ে গুণন করে অর্থ পরিশোধ করতে হবে। আমার মনে হয় আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভাবে যে আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য, এবং আশা করছি যে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে সেফটি কমিটি। সেফটি কমিটির ক্ষেত্রে দেখবেন আমি আবার বলছি, সেফটি কমিটির ক্ষেত্রে কি করা হয়েছে যে সেফটি কমিটির 2 এর যে জায়গাটা আছে এটা আসলে অ্যাড করা হয়েছে। আগেই ছিল যেটা 50 বা তদুর্ধ্ব সদস্য সংখ্যা মিলে তারা কি করবে, সেফটি কমিটি গঠন করতে পারবে। এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে সেফটি কমিটির ঝুঁকি, দুর্ঘটনা, বিপজ্জনক ঘটনা এবং রোগ সম্পর্কে মালিক বা তাহার প্রতিনিধিদেরকে অবহিত করিবে। আমি বলছি তাহার প্রতিনিধিদেরকে কি করবে, অবহিত করিবে। সো যেটা হচ্ছে যে এইটা এখন কি করেছে, অ্যাড করা হয়েছে। আপনারা উৎসব ছুটির কথা জানেন, উৎসব ছুটির ক্ষেত্রে একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। উৎসব ছুটির ক্ষেত্রে যে পরিবর্তনটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে উৎসব ছুটিতে এখন আগে ছিল আমাদের উৎসব ছুটি টোটাল 11 দিন, এটাকে বৃদ্ধি করে 13 দিন করে দেওয়া হয়েছে। আমি আবার বলছি যেটা হচ্ছে এটাকে বৃদ্ধি করে কি করা হয়েছে যে 13 দিন করে দেওয়া হয়েছে। 13 দিন করে দেওয়ার ফলে যেটা হবে যে আপনাদের ছুটির পরিমাণটা আরো একটু উৎসবের মধ্যে কি হবে যে বাড়ার সম্ভাবনা আছে। সো উৎসবের মধ্যে কি হবে যে আপনাদের এই ছুটির পরিমাণটা বাড়বে, উৎসবের ছুটির পরিমাণটা। এরপরে আসেন মজুরি সহ বাৎসরিক ছুটি। এখানে আপনারা অনেকেই কনফিউজড হয়ে গিয়েছেন যে এটা কি আমাদের প্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য না অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য। আর এটা আসলে বেসিক্যালি অপ্রাপ্ত শ্রমিকদেরটা রিভাইজ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য এখনো 18 দিন কাজের জন্য একদিন কি আছে মজুরি সহ বাৎসরিক ছুটির কথা বলা আছে, কিন্তু অপ্রাপ্তবয়স্কদেরটা এটা 15 দিন ছিল, এটাকে পরিবর্তন করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটা এখন পরিবর্তন করে যেটা করা হলো সেটা হচ্ছে 14 দিন কাজের জন্য তারা একদিন করে কি পাবে, 14 দিন কাজের জন্য তারা একদিন করে উৎসব ছুটি পাওয়ার জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, এই জিনিসটা কি করা হয়েছে যে এটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো এটার ক্ষেত্রে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই যে আপনার এখন যারা প্রাপ্তবয়স্ক 18 বছরের বেশি যারা যে সকল শ্রমিক আছে তাদেরটা কোনো পরিবর্তন আসেনি। ন্যূনতম মজুরিতে একটা চমৎকার চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে যে এখন যেটা হবে সেটা হচ্ছে যে প্রতি 3 বছর পর পর এটা চেঞ্জ হবে। আমি আবার বলছি এটা এখন প্রতি 3 বছর পর পর চেঞ্জ হবে। আগে ছিল এটা 5 বছর পর পর এটা চেঞ্জ হতো। সো এটা একটা জিনিস হচ্ছে যে এটা আমরা নেগেটিভ পজিটিভ দুটোই বলতে পারি যে এই চেঞ্জটা, কারণ হচ্ছে কি আগে একটা জিনিস হতো সেটা হচ্ছে যে আমরা দেখতাম অনেক ক্ষেত্রে এই যে সেরকমের হতো, সেটা হচ্ছে যে একবারে দেখা যেত 8,000 থেকে আমরা 12,500-তে চলে আসলাম। তো একবারে বাড়ালে মালিকদের উপর অনেক সময় প্রেসার পড়ে যায়। তো এটা হয়তো এখন 2 ভাগে কি করবে, 2 বছর 3 বছর করে ভাগ করে তারপরে আস্তে আস্তে হয়তো বা মজুরিটা বাড়ানো হবে। সো আমার মনে হচ্ছে যে এটা আবার একটা যেমন একটা পজিটিভ ভাইব আছে, এখানে একটা নেগেটিভ ভাইবও আছে যে এত শর্ট টাইমের মধ্যে করলে অনেক সময় শ্রমিকরা কি করে যে তাদের নানান ধরনের ডিসপিউট থাকলে তারা কি করে, তারা কারো কাছে যাবে না, তারা সোজা কি করে যে রাস্তায় গিয়ে নেমে যায়, এবং রাস্তায় নেমে গিয়ে তারা সেখানে হাউ ব্লকেড আর নানান ধরনের যে ড্রামা করা স্টার্ট করে। সো এই জায়গাটাতে কি হবে যে একটা জিনিস হবে, এই জিনিসটার সুযোগটা তৈরি হয়ে যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একবারে আপনার যেটা হচ্ছে যে 4,500 টাকা বাড়ানোর থেকে 2 বারে 4,500 টাকা বাড়ালে মনে হয় যে এটা একটু একটা জায়গাতে মনে হয় একটু ভালো হয় এটা। সো যাই হোক, পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। সো এখন যেটা হচ্ছে যে এটা 3 বছর পর পর কি করা হবে যে রিভিউ করা হবে।
এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে দুর্ঘটনা। আপনারা আমাদেরকে দুর্ঘটনার ক্ষেত্রে যেটা জিজ্ঞাসা করতেন এর আগে, যে ভাইয়া আমি অফিসের কাজে গেটের বাহিরে আছি, যদি আমার এক্ষেত্রে কি হয়, যেমন সাপোজ আপনাদের মেসেঞ্জার বা পিয়নরা যদি কাজের সময় সে অফিসের কাজে বাহিরে যায়, দুর্ঘটনায় আক্রান্ত হলে তারা ক্ষতিপূরণ পাবে কিনা। হ্যাঁ, যেটা হচ্ছে এবার দুর্ঘটনার একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে কর্মক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রের বাহিরে পেশাগত দায়িত্ব পালন অবস্থায় বা মালিকের এখতিয়ারাধীন অবস্থায় আকস্মিকভাবে সংঘটিত কোনো দুর্ঘটনায় যাহার কারণে শারীরিক জখম বা মানসিক আঘাত বা প্রাণহানি ঘটে, এগুলোর জন্য কি হবে, যে আপনাকে ক্ষতিপূরণ প্রতিষ্ঠান দিবে। তবে কর্মস্থলে আসা যাওয়ার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটার জন্য মালিক কিনা দায়িত্ব গ্রহণ করিবে না। তবে একটা জিনিস হচ্ছে যে এইটা বলেছে সরকার এবার, যে যদি কর্মক্ষেত্রের বাহিরে সে কোনো দুর্ঘটনায় আক্রান্ত হয় তাহলে আপনাকে একটা কাজ করতে বলেছে। কাজটা বলেছে সরকারকে বিষয়টা জানাতে বলেছে। জানাতে বলার কারণ হচ্ছে গিয়ে যে ভাই তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদেরকে জানাবে। কেন জানাবে? এর কারণটা হচ্ছে যে এইটার একটা পরিসংখ্যান সরকার রাখতে চায়, যে কতজন লোক কতজন শ্রমিক রাস্তায় যাতায়াতের সময় মারা যায়। কিন্তু এটার জন্য সে যদি আপনি অফিসের কোনো কাজে দুর্ঘটনায় আক্রান্ত না হন বা অফিসের কাজে থাকা অবস্থায় কোনো দুর্ঘটনায় আক্রান্ত না হলে এটার জন্য মালিক কখনোই কোনো ক্ষতিপূরণ আপনাকে পরিশোধ করবে না। তবে ইভেন যদি আপনাকে মালিক বললো আপনি আগামীকালকে সিলেট যাবেন, ঢাকা থেকে সিলেট যাবেন অফিসের একটা কাজে, এবং আপনি যদি কি করেন এই সিলেটে যাওয়ার সময় যদি আপনি দুর্ঘটনায় আক্রান্ত হন, অবশ্যই কি হবে, এটার জন্য মালিক ক্ষতিপূরণ প্রদান করবে। মালিক এটা করতে ইনফ্যাক্ট বাধ্য। এবার আসেন যেটা হচ্ছে বিপজ্জনক দুর্ঘটনার নোটিশ, যেটা হচ্ছে যে বিপজ্জনক দুর্ঘটনার নোটিশ কি করতে হবে, যে আপনাকে দিতে হবে, এবং সেটা কেউ মারা যাক বা নাই যাক 3 দিনের মধ্যে আপনাকে একটা নোটিশ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, স্থানীয় পরিদর্শক, তারপর হচ্ছে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, তারপরে যেটা হচ্ছে যে আওতাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক শ্রম দপ্তর বা বিভাগীয় শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আপনাকে অবহিত করতে হবে এই ধরনের কোনো বিপজ্জনক দুর্ঘটনা ঘটলে। নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে জিনিসটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশনে যেটা হয় যে কোনো এমপ্লয়ি কোনো একটা জিনিস হচ্ছে, আমি আপনার ঘটনা বলি, যে আমাদের হাসেম ফুডের দুর্ঘটনার কথা মনে আছে কিনা। হাসেম ফুডে যখন দুর্ঘটনা হয় তার কয়েকদিন আগেই সেখানে একজন লেবার ইন্সপেক্টর গিয়ে তাদেরকে সতর্ক করেছিল যে আপনাদের এখানে কিন্তু আগুন লাগতে পারে। হ্যাঁ, সো এই জিনিসটা নিয়ে তারা সতর্ক করেছিল, কিন্তু ওই সময় লেবার ইন্সপেক্টরের কোনো ক্ষমতা ছিল না যে তারা ফ্যাক্টরিটা ওই অংশে, যে অংশে ঝুঁকিপূর্ণ সেই অংশটা বন্ধ রাখার কোনো ক্ষমতা তাদের ছিল না। কিন্তু এবার বলেছে একটা জিনিস এখানে লক্ষ্য করেন, যে বলেছে যদি পরিদর্শক মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত কোনো ব্যক্তির জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য আসন্ন বিপদ রহিয়াছে, তাহা হইলে তিনি সংশ্লিষ্ট মালিককে তাহার এই মতামতের কারণ লিখিতভাবে জানাইবেন। একই সাথে পরিদর্শক লিখিত আদেশের মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো অংশ, প্লান্ট, লেআউট বা কর্মপদ্ধতি প্রয়োগ বা ব্যবহার নিষিদ্ধ করিতে পারিবেন এবং ওই অংশে কোনো ব্যক্তিকে কাজ করানো থেকে বিরত রাখিতে পারিবেন, এবং এই নিষেধাজ্ঞা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ না পরিদর্শক নিশ্চিত হইবেন যে বিপদ সম্পূর্ণরূপে দূর হয়ে আছে। তার মানে এখন লেবার ইন্সপেক্টরের একটা ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সেটা বন্ধ রাখার কি আছে, নির্দেশ দেওয়ার ক্ষমতা তাকে কি করা হলো, দেয়া হলো। এবং একটা জিনিস বলা হয়েছে যে উনি এটা করার পরে, এটা বন্ধ করার পর উনি আবার এটা সচিবকে কি করবেন, ইনফর্ম করবেন। অর্থাৎ ওনার দপ্তরের যে সচিব থাকবেন সেই সচিবকে এটা কি করা হয়েছে, বলা হয়েছে যে আপনি এটা বন্ধ, এটা তাকে জানানোর কথা বলে দেয়া আছে, যে ওনাকে আবার এটা কি করতে হবে, ওনার সচিবকে, সরকারকে এই জিনিসটা জানানোর কথা বলে দেয়া আছে। ঠিক আছে, এবার আছেন যেটা হচ্ছে যে কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের তহবিল যেটা হতো আমাদের আগে, সেটা হচ্ছে যে আমাদের আগে দেখা যেত যে আমাদের কর্মস্থলে কোনো দুর্ঘটনা হলে সেটার জন্য ক্ষতিপূরণ মালিককে দিতে হতো। তো এখন সরকার চিন্তা করেছে যে সরকার একটা তহবিল গঠন করবে, এবং এই তহবিলটা যেটা হবে যে এই ধরনের পেশাগত দুর্ঘটনায় যারা আক্রান্ত হবে
তাদের এই তহবিল থেকে 150-এর অধীন আমাদের শ্রম আইনের ধারা 150-এর অধীন যে ক্ষতিপূরণ গুলো দেওয়ার কথা বলা আছে, সেই ক্ষতিপূরণ গুলো কি করবে সরকার এই ফান্ড থেকে পরিশোধ করবে। আমি বলছি সরকার এই ফান্ড থেকে পরিশোধ করবে, অর্থাৎ মালিকের যেন এটার জন্য মালিকের উপরে যেন কোনো প্রেশার না পড়ে, সেই জন্য কি করা হয়েছে বলা হয়েছে যে ফান্ডটাকে এই ফান্ড থেকে এই টাকাটা পরিশোধ করার কথা বলে দেওয়া হয়েছে, যাতে করে কি হয় যে মালিকরা একটু রিল্যাক্স থাকতে পারে, সে যাতে ব্যবসায় কনসেন্ট্রেট করতে পারে। সো এটা যখন আপনাদের ফান্ডটা হয়ে যাবে তখন আর মালিককে কি করতে হবে না যে তার নিজস্ব ফান্ড থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হবে না। তো সরকার এটা গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই পুরো তহবিলের প্রক্রিয়াটা তারা চালু করবে। তো এটা একটা প্রজ্ঞাপন হয়তো আমরা সামনে পাবো, বা এটা বিধিমালায় সংশোধন করে সেখানেও হয়তো বা সরকার এটা ডিটেলসটা কি করতে পারে যে এটাতে ইনকর্পোরেট করতে পারে। ট্রেড ইউনিয়ন, যেটা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যে ট্রেড ইউনিয়ন হ্যাজ বিকাম আ থ্রেট। আমি আবার বলছি, যেটা হয়েছে যে এখানে বেশ বড় ধরনের কি করা হয়েছে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে ট্রেড ইউনিয়নে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের যে যদি আপনার 20 থেকে 300 জন এমপ্লয়ি থাকে তাহলে 20 জন লোক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়ন করে ফেলতে পারবে। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 301 থেকে 500 জন লোক যদি একত্রিত হয় তাহলে 40 জন একত্রিত হয়ে কি হচ্ছে যে আপনার এখানে ট্রেড ইউনিয়ন ওপেন করে ফেলতে পারবে। আর একটা জিনিস হচ্ছে 501 জন থেকে 1500 জন যদি একত্রিত হয় তাহলে 100 জন একত্রিত হয়ে কি করতে পারবে যে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। এবং আরেকটা হচ্ছে 100 এখানে হচ্ছে 1501 জন একত্রিত 1501 জন থেকে 3000 যদি আপনার এমপ্লয়ি হয় তাহলে 300 জন একত্রিত হয়ে কি করতে পারবে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে 3001 জন থেকে তার ঊর্ধ্বে যত এমপ্লয়ি হবে এর মধ্যে যেটা হচ্ছে 400 জন একত্রিত হয়ে তারা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। সো এই পদ্ধতিটা কি করা হয়েছে যে এবার আইনে এটা ইনিশিয়েট করে দেয়া হয়েছে, এবং একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ 5টা ট্রেড ইউনিয়ন হতে পারবে। আগে যেখানে 3টা ছিল সেটা এখন কি করতে পারবে যে 5টা ট্রেড ইউনিয়ন করতে পারবে। সো এটা একটু আমার মনে হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হয়ে যায় কিনা একটা ভয়ের কারণ আছে এখানে, ঠিক আছে। সো এটা একটা বিষয়। এরপর হচ্ছে সেক্টরাল, তারপরে সেক্টর ওয়াইজ যেটাকে আমরা বলি সেক্টরাল, তারপর হচ্ছে জাতীয় ও অন্যান্য স্তরে যৌথ দর কষাকষি। দেখেন আগে যেটা হতো আপনাদের একটা মনে আছে কিনা, এই 5ই আগস্টের পরে বাংলাদেশ সরকার যখন কি হলো যে চেঞ্জ হওয়ার পরে একটা ট্রাইপার্টাইট একটা চুক্তি স্বাক্ষর হলো মালিক, শ্রমিক এবং যেটা হচ্ছে যে আমাদের সরকার, এরা একত্রিত হয়ে একটা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তিটার আমরা অনেকেই বলছিলাম যে এটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। কারণ কি? কারণ সরকার এভাবে করে একটা দর কষাকষি করতে পারে, এটা আইনে পারমিটেড না। এবার সরকার যেটা করেছে যে এই ধরনের যদি কোনো সিচুয়েশন তৈরি হয় ইন ফিউচারে, টোটাল ইন্ডাস্ট্রির জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তখন কি করতে পারবে যে বাংলাদেশে বিদ্যমান যে ট্রেড ইউনিয়ন, তারপর হচ্ছে কনফেডারেশন, এরা সবাই একত্রিত হয়ে কি করতে পারবে যে মালিক সংগঠন এবং সরকার এরা সবাই মিলে তারা একটা যেটা হচ্ছে যে রোয়েদাদ সাইন করতে পারবে, বা এটা দর কষাকষি করে এই ধরনের একটা মীমাংসায় আসতে পারবে যে এটা সেক্টরের জন্য কি হবে, প্রযোজ্য হবে। তার মানে আগের যে কাজটা সরকার করেছে সেটাকে একটা লিগ্যাল ভ্যালিডিটি দেওয়ার জন্য এবার কি করা হয়েছে, এই জিনিসটা করা হয়েছে। সো এটা একটা বিষয় গেল। তারপরে যে বিষয় সেটা হচ্ছে কর্মস্থলে কোনো এমপ্লয়ি যদি দুর্ঘটনায় আক্রান্ত হয় তাহলে আমাদের আগে যে আইনটা ছিল সেই আইনে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ছয়টা বিষয়কে বলা হয়েছিল পার্মানেন্ট ডিসএবিলিটি। আমি আবার বলছি 6টা বিষয়কে বলা হয়েছিল স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা। কিন্তু এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটার পরিবর্তন করে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে এটা 10টা বিষয়কে কি করা হয়েছে এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ এই 10টা বিষয়ে যদি কোনো ব্যক্তি কি করে যে দুর্ঘটনায় কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে এই 10টার যে কোনো একটা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে তাকে 2.5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আগে ছিল এটা 6টা, এখন 10টা। আর মৃত্যুর জন্য যেটা হবে যে একটা যোগ করা হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে মৃত্যু কেউ মারা গেলে তাহলে তাকে দিতে হবে 2 লক্ষ টাকা, আর এই 10টার জন্য দেওয়া হবে প্রত্যেকটার জন্য 2.5 লক্ষ টাকা করে। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা গ্রুপ ইন্স্যুরেন্স করবেন, গ্রুপ ইন্স্যুরেন্সে আগে আপনাকে 7টা বিষয় ইনক্লুড করতে হতো, কারণ আগে পার্মানেন্ট ডিসএবিলিটি 6টা আর একটা মৃত্যু। আর এখন যেটা হবে যে 11টা বিষয় ইনক্লুড করতে হবে। তার মানে এখানে হচ্ছে 10টা বিষয়, এর সঙ্গে আপনি কি করবেন
যে আপনার মৃত্যুটাকে অ্যাড করলে তাহলে টোটাল 11টা বিষয় এখানে আপনাকে ইনক্লুড করে এখানে দিতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল 11টা বিষয় যেগুলো আপনাকে ইনক্লুড করতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যৌন হয়রানি। আমি বলছি যৌন হয়রানির বিষয়ে কি করা হয়েছে, যে একটা সংশোধনী নিয়ে আসা হয়েছে। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি কুইড প্রো কো হয়রানি। এই জিনিসটাকে বেসিক্যালি খুব বড় আকারে হাইলাইট করে এই জিনিসটা করা হয়েছে। এটা বেসিক্যালি যেটা হবে যে আপনার জেন্ডার সংক্রান্ত যে বৈষম্য এইসব বিষয় আছে, এর সঙ্গে আরেকটা জিনিস দেখবেন যে আগে আমরা যৌন হয়রানিটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে শুধুমাত্র নারীদেরকে কনসিডার করতাম, কিন্তু এবার দেখবেন যে যৌন হয়রানির ক্ষেত্রে পুরুষদেরকেও কি করা হয়েছে, যে অ্যাড করা হয়েছে। এবং এখানে বলেছে যে কথাটা যদি এভাবে বলি আমরা, জেন্ডার ভিত্তিক অনন্য আচরণ যাহা নারী ও পুরুষের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া বা তাহার গ্রহণকারীর কাছে অনাকাঙ্ক্ষিত, অযৌক্তিক ও আপত্তিকর এবং এই ধরনের আচরণ প্রত্যাখ্যান বা মানিয়ে নেওয়াকে কোনো ব্যক্তির চাকুরির সিদ্ধান্তে প্রভাবিত করিয়া ভিত্তি হিসাবে স্পষ্টভাবে বা পরোক্ষভাবে ব্যবহার করা। অর্থাৎ একজন হাঁটা চলা দেখতে নারীর মতো, তো আপনি ওরা বলছে তুই একটা হিজড়া, তো এভাবে যদি আপনি আচরণ করেন তাহলে যে ব্যক্তিটা রিসিভার তিনি যেটাকে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে রিসিভ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে আপনাকে কি করা যাবে, বিবেচনা করা যাবে। আপনি বৈষম্যের ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন ধরনের যৌন সংক্রান্ত বিষয় নিয়ে কি করেন, যে তাদেরকে হ্যারাস করেন, যেমন ধরেন আপনি বলছেন এই মোটা, বডি শেমিং টাইপ বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলোকেও কি করা হয়েছে, যে এবার এটার মধ্যে কি করা হলো, যে অনেকটা ইনক্লুড করে দেয়া হলো। কারণ এখানে বলছে বৈষম্যমূলক জেন্ডার সংবেদনশীলতার উপর ভিত্তি করিয়া প্রচলিত আচরণ যাহা নারী ও পুরুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করিয়া। তাহলে আমি কি করছি, যে আমি মোটা, এটা তো আমার দোষ না ভাই, আমি মোটা, আমি যেটা হচ্ছে গিয়ে শুকনা, কালো, এই ধরনের বিষয়গুলো কি করবে না, কোনো এটার জন্য যদি আমি কোনো বৈষম্যের শিকার হই সেগুলো কি হবে, যে আমার হয়রানির মধ্যে ইনক্লুড করা হবে। এবং সেটার জন্য কি করতে পারবো, যদি আমি আমার অর্গানাইজেশন আমাকে সাপোর্ট না দেয় তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আমি সেটার জন্য বৈষম্যের জন্য আমি কোথায় যেতে পারবো, আমার যেটা হবে যে আমরা এখানে এই যে জায়গাটাতে আমরা দেখেছি ইতিপূর্বে, যে একটা মিনিট একটু সময় দেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে বলা আছে যে বৈষম্য, তারপরে সহিংসতা ও হয়রানির জন্য আমি কি করতে পারবো, লেবার কোর্টে যদি যাই কোনো ইন্ডিভিজুয়াল কোনো অর্গানাইজেশনের এগেনস্টে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে আমি 20,000 টাকা এবং 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় করাতে পারবো আমার কনসার্ন অথরিটিকে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এই ধরনের বৈষম্য বা এই ধরনের আচরণ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড আচরণগুলো বা হয়রানি যদি কেউ আমাকে করে, যে আমাকে মোটা, যেটা হচ্ছে যে আমার শারীরিক গঠন, আমি যে জিনিসটা কি হচ্ছে, যে আমি আমার যে জিনিসগুলো আমার কাছে অনাকাঙ্ক্ষিত এমন কোনো কিছু যদি আমার সঙ্গে করা হয় এবং এটার জন্য যদি আমি কোনো বৈষম্যের শিকার হই, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ডেফিনেটলি আমি এটার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় চলে আসছে, যে আমাদের এই ধরনের বিষয়গুলোকে বৈষম্য বা যেটা হচ্ছে যে আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে এবং পুরুষদেরকে স্পেসিফিক করে কি করা, এটা মেনশন করা, যে শুধুমাত্র নারীরাই যেটা হবে যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কাভারেজ পাবে, বিষয় তা না, এখন পুরুষদেরকেও এটার কি করা হয়েছে, কাভারেজে নিয়ে আসা হচ্ছে। এটা খুবই একটা সিগনিফিক্যান্ট একটা বিষয়। এবং এখানে দেখেন যে এখানে বলা হয়েছে যে একটি ভীতিকর, প্রতিকূল, অপমানজনক, আপত্তিকর বা অবমাননাকর কাজের পরিবেশ তৈরি করে। অর্থাৎ আপনি যেটা হচ্ছে যে আমাকে বলছেন আমি মোটা, আমি যেটা হচ্ছে যে আমি হাঁটি হিজড়াদের মতো, এই ধরনের বিষয়গুলো যদি আপনি বলে এমন একটা কাজের পরিবেশ আমার জন্য তৈরি করেন যেটা আমার জন্য কি ভীতিকর, প্রতিকূল, অপমানজনক, আপত্তিকর বা অবমাননাকর হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ডেফিনেটলি আমি একজন পুরুষ হিসাবে বা আমি একজন নারী হিসাবে যদি আমার কি হয়, যে এই ধরনের কোনো ব্যবহারের জন্য আমি যদি কি করি, যে আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে অবশ্যই কি করতে পারবো, আমি এটার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সো এই জিনিসগুলো এটা ইট হ্যাজ বিকাম আ ট্রিমেন্ডাস থিং। বিশ্বাস করেন এই যে 190 যেটা আইএলও কনভেনশন সাইন করা হয়েছে, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক জব, বিলিভ ইট অর নট। এখন এই জিনিসগুলো খুবই শার্প এই ইন্ডাস্ট্রির মধ্যে। সো এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যেগুলো এখানে কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। অভিযোগ সংক্রান্ত গোপনীয়তা। আপনি যদি কোনো লেবার ইন্সপেক্টরের কাছে অভিযোগ করেন, আগে আমাদের যেটা হতো, আমাদের এই ভাইরা যখন কোথাও
ইয়ে করতে, অডিট করতে যেতেন, তখন ওনারা বলতেন যে আপনার বিরুদ্ধে এই কর্মী অভিযোগ করেছে, এটা অভিযোগ করেছে, ওটা অভিযোগ করেছে। এখন বলা হয়েছে যে একজন শ্রম পরিদর্শক কোনো অভিযোগের কারণে যদি কোথাও তিনি ইয়া করেন, যেটা হচ্ছে যে কোনো ইন্সপেকশন করেন, তাহলে উনি বলতে পারবেন না কি কারণে, কার কারণে এখানে উনি এসেছেন। এইটার বিষয়ে তাকে গোপনীয়তা রক্ষা করার কথা বলা হয়েছে। লাইসেন্স, আমাদের শ্রম আইনের মধ্যে যতগুলো লাইসেন্স আছে সবগুলোর মেয়াদ এখন 5 বছর করা হয়েছে। শুধুমাত্র ঠিকাদারি যে লাইসেন্সটা আছে, অর্থাৎ যেটার মাধ্যমে ম্যান পাওয়ার আউটসোর্সিং করে, সেই লাইসেন্সটার বয়স কি করা হয়েছে, যে 1 বছর রাখা হয়েছে। আমি আবার বলছি, সেই লাইসেন্সটার বয়স আসলে কি করা হয়েছে, যে 1 বছর রাখা হয়েছে, আর বাকি সবগুলো 5 বছর। অর্থাৎ নেক্সট ইয়ারে যখন আপনি রিনিউয়াল করবেন, তখন থেকে আপনি 5 বছর করে কি পাবেন, লাইসেন্সের মেয়াদ পাবেন। তারপর হচ্ছে জাতীয় ও সেক্টরাল ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদ, অর্থাৎ সরকার কি করবে, একটা পরিষদ গঠন করবে যেখানে সকল সেক্টরের জন্য ত্রিপক্ষীয় একটা কমিটি থাকবে। এই কমিটি সরকারকে আইন, শ্রমনীতি, শ্রম সংক্রান্ত বিষয়ে কি করবে, অ্যাডভাইস করবে যে কি করা যায়। সো এই জিনিসটা কি করা হয়েছে, যে বেসিক্যালি এখানে নিয়ে আসা হয়েছে। আমি আবার বলছি, এই জিনিসটা কি করা হয়েছে, যে এখানে নিয়ে আসা হয়েছে, যে এই জিনিসটা আগে ছিল না, কিন্তু এই জিনিসটা কি করা হয়েছে এবার নতুন। আমি যেটা নিয়ে কথা বলছিলাম, সে বিষয়টা ছিল যে আপনাকে যেটা করতে হবে, এই ধরনের ত্রিপক্ষীয় একটা কি করতে হবে, যে কমিটি আপনাকে বাধ্যতামূলক ভাবে সরকার করবে, যেটা কি করবে, সরকারকে অ্যাসিস্ট করবে শ্রম সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে, বিভিন্ন সেক্টর সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে। এরকম একটা পরিষদ গঠন করা হবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেক্টরাল, জাতীয় এবং যেটা হয় যে আপনার এটা আমি অলরেডি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, এটা বোধহয় রিপিট হয়ে যাচ্ছে আমাদের। সো এই জন্য কি করলাম, যে আমি এটা রিমুভ করে দিলাম। সো এটা একটা বিষয়। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সামাজিক সংলাপের একটা ফোরাম করা হবে। একটা ফোরাম হবে যেখানে বেসিক্যালি আমাদের দেশের যেটা হচ্ছে যে যৌথ দর কষাকষির মাধ্যমে সামাজিক ও শ্রম সম্পর্ক নিয়ন্ত্রণ, এই ধরনের কাজগুলো কি হবে, এবং সম্মিলিত চুক্তি প্রণয়ন, এই কাজগুলো এই ফোরামের মাধ্যমে কি করা হবে, যে হাইলাইট করে করা, মানে এদের কাজ থাকবে এই ধরনের বিষয়গুলো নিয়ে ডিসকাশন এবং সেগুলো চূড়ান্ত করা। এই একটা বিষয়, যেখানে একটা ফোরামের কথা বলা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড ইজ এ ভেরি প্রমিনেন্ট থিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট থিং আপনাদের এবার সংশোধনের জন্য। যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে 100 জন, আমি আবার বলছি, যদি আপনার কি হয় যে 100 জন পার্মানেন্ট এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠানে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে। এবং প্রভিডেন্ট ফান্ড চালু করলে সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে এই প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক ভাবে চালু করতে হবে। এবং এই প্রভিডেন্ট ফান্ড আপনার প্রতিষ্ঠানে যদি সকল কর্মীরা বলে যে না আমরা প্রভিডেন্ট ফান্ড চাই না, আমরা যেটা করব সরকারের পেনশন ফান্ডের অংশ হব, তখন কি করবে, যে তারা চাইলে যেটা করতে পারবে সেটা হচ্ছে সরকারের পেনশন ফান্ডের অংশ হতে পারবে। আমরা আবার বলছি যে তারা সরকারের পেনশন ফান্ডে কি করতে পারবে, যে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে। এবং পেনশন ফান্ডের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এরকমের, সরকারের, বাংলাদেশ সরকারের যে পেনশন ব্যবস্থা আছে, এখানে দেখেন এখানে প্রগতি নামের একটা ইয়া আছে, যেটা হচ্ছে যে পেনশনের ব্যবস্থা আছে। প্রগতি নামের যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে কি করতে পারবে, যে তারা এটা পার্টিসিপেট করতে পারবে। এই যে প্রগতিতে এখানে যেভাবে দেখবেন সেটা হচ্ছে, কেউ যদি 10 বছর প্রতি মাসে 1000 টাকা করে কন্ট্রিবিউট করে, এই যে এখানে আমি দেখাই, যদি কন্ট্রিবিউট করে তাহলে সরকার তাকে এই 10 বছর পরে যেটা দিবে সেটা হচ্ছে 1530 টাকা করে তাকে প্রতি বছর ক্ষতিপূরণ দিবে, মানে যেটা হচ্ছে যে লভ্যাংশ দিবে বা এগুলো বলতে পারেন। সো এটা একটা বিষয়। অথবা যেটা হচ্ছে যে আপনার 2000 টাকা করে, আমি আবার বলছি, যদি 2000 টাকা করে উনি 10 বছর রাখেন, তাহলে সেক্ষেত্রে উনি 3060 টাকা করে কি পাবেন, যে সরকারের কাছ থেকে প্রতি মাসে অনুদান পাবেন। আবার যদি 25 বছর কেউ দেয় এই অ্যামাউন্টটা, তাহলে 2000। এবং দেখেন এই টাকাটার অর্ধেক কে দিবে, 2000 টাকার অর্ধেক দিবে মালিক, অর্ধেক দিবে শ্রমিক। এবার আসেন যে বিষয়টা সেটা হচ্ছে, এভাবে করে তারা কি করবে, যে এই অর্থটা তারা বেসিক্যালি আপনাদেরকে সরকার পরিশোধ করবে। তো এটাও একটা বিষয়। আরেকটা বিষয় আছে এখানে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমাদের
ইয়ের ক্ষেত্রে শ্রম আইনের ক্ষেত্রে একটা প্রভিডেন্ট ফান্ড কিভাবে গঠন করতে হয়, আমাদের আসলে অনেকেরই লিগ্যাল নলেজ এখানে খুবই উইক, এই জন্য আসলে আমরা কি করতে পারি না, বলতে পারি না যে কিভাবে প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হয়। দেখেন, প্রভিডেন্ট ফান্ডটা আসলে বেসিক্যালি গঠন করার পদ্ধতিটা হচ্ছে এটা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের গঠন করার পদ্ধতিটা হচ্ছে এটা। প্রথমে আপনাকে একটা কোম্পানির বোর্ড রেজুলেশন করতে হবে, তারপরে প্রভিডেন্ট ফান্ডের একটা ট্রাস্ট ডিড করতে হবে, একটা ট্রাস্ট রুলস করতে হবে। আপনারা অনেকেই বলেন পলিসি করে এটা করা যাবে, সরি, পলিসি করলেই আপনার প্রভিডেন্ট ফান্ড করা যাবে না, এটার কিছু রিকোয়ারমেন্ট আছে, আইনের রিকোয়ারমেন্ট আছে। আপনাকে একটা ট্রাস্ট গঠন করতে হবে, যে ট্রাস্ট গুলো আপনার প্রভিডেন্ট ফান্ডের ট্রাস্ট ডিড এবং ট্রাস্ট রুলস কি থাকতে হবে, এখানে থাকতে হবে। আমি বলছি প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা ট্রাস্ট ডিড এবং ট্রাস্ট রুলস থাকতে হবে, এবং ট্রাস্ট ডিড এবং ট্রাস্ট রুলসটা আপনাকে 300-600 টাকার স্টাম্পে প্রিন্ট দিতে হবে, দিয়ে তারপরে আপনাকে একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে এই প্রভিডেন্ট ফান্ডের নামে, এবং তারপরে আপনাকে টোটাল 19টা ডকুমেন্ট সাবমিট করে এনবিআর থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, এবং ফাইনালি আপনি এই ধরনের ডিডাকশনটা স্টার্ট করে দিবেন। যদি আপনি ফান্ডেড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এভাবে করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে পরিমাণ কন্ট্রিবিউশন এমপ্লয়ি করবে সেম পরিমাণ কন্ট্রিবিউশন এমপ্লয়ার করবে। সর্বনিম্ন করতে পারবে 7%, সর্বোচ্চ 8%। আমাদের প্রাইভেট অর্গানাইজেশনের জন্য চা বাগানে 7.5%, নিউজ পেপার 8 to 10%, এবং আমাদের যেটা হচ্ছে ইপিজেটে 8.33% হারে কন্ট্রিবিউশন করা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর কোন কোন বিষয়গুলো লাগবে এটা করতে, কোন কোন আইনগুলো ব্যবহৃত হবে সেটা। আর একটা ট্রাস্টি বোর্ড আপনাকে কি করতে হবে, যে বাধ্যতামূলক ভাবে গঠন করতে হবে। আমি বলছি একটা ট্রাস্টি বোর্ড কি করতে হবে, গঠন করতে হবে। ট্রাস্টি বোর্ডের সর্বোচ্চ মেম্বার সংখ্যা হবে 7, সর্বনিম্ন হতে পারবে 3 অথবা 5, কারণ এটা কখনোই জোড় সংখ্যা হবে না, এটা সবসময় মনে রাখবেন, এটা বেজোড় সংখ্যা হবে। কারণ এখানে 3 জন হবে মালিক পক্ষের প্রতিনিধি, 3 জন শ্রমিক পক্ষের, আর চেয়ারম্যান হবে আমাদের সরকার থেকে। সরকার এটা চেয়ারম্যান নিয়োগ করবে। এখানে কোনো অবস্থাতেই যেটা হচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব চেয়ারম্যান দিয়ে হয়তো প্রথমে করতে পারবেন, কিন্তু ডিড বা রুলস এর মধ্যে আপনাকে বলে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদেরকে চেয়ারম্যান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান থাকবেন, এবং যখনই সরকার চেয়ারম্যান দিবে আপনার নিজের চেয়ারম্যান কি হয়ে যাবে, রিমুভড হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আপনাকে প্রতি 4 মাস পর পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রতি 4 মাস পর পর একটা করে মিটিং করতে হবে। এই মিটিং গুলো যেটা হবে যে আপনার ট্রাস্টি বোর্ডের মিটিং হবে, এটা আপনাকে বাধ্যতামূলক ভাবে করতে হবে প্রতি 4 মাস পর পরে। তারপরে যেটা হচ্ছে এখানে এই প্রভিডেন্ট ফান্ডের সুবিধা মেম্বারশিপ কারা পাবে, শুধুমাত্র পার্মানেন্ট এমপ্লয়িরা পাবে, ওনাকে বাংলাদেশি হতে হবে, এবং চাকরির বয়স যদি কারো 1 বছর হয় তাহলেই সেক্ষেত্রে সে প্রভিডেন্ট ফান্ডের মেম্বার হতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আপনি কেটে নেবেন প্রতি মাসে স্যালারি থেকে, সেই টাকাটা কি করবেন, আপনি যে টাকাটা আপনি প্রভিডেন্ট ফান্ড থেকে কেটে নেবেন সেটা প্রতি মাসের 15 তারিখের মধ্যে, আই রিপিট, প্রতি মাসের 15 তারিখের মধ্যে কি হবে, আপনি নভেম্বরে যে টাকাটা কেটে নেবেন সেই টাকাটা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে সেক্ষেত্রে কি হবে, যে আপনার 25% পর্যন্ত জরিমানা হতে পারে। আমি আবার বলছি, আপনার সর্বোচ্চ 25% পর্যন্ত জরিমানা হতে পারে। এই জিনিসটা আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আপনাকে যেটা করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে একটা, প্রিন্সিপাল ব্যাংক অ্যাকাউন্ট। আপনার যে লেজার আপনি মেনটেন করবেন সেখানে দুটো আলাদা আলাদা কি থাকবে, অ্যাকাউন্ট থাকবে। একটা হচ্ছে গিয়ে রেভিনিউ ফান্ড অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। এটা দুটো লেজারে আলাদা আলাদা কি থাকবে, যে আলাদা দুটো অ্যাকাউন্ট আপনাকে মেনটেন করতে হবে। এই যে ব্যাংকের যে অ্যাকাউন্টটা ওপেন করবেন, এই ব্যাংক অ্যাকাউন্টটা অপারেট করবে 3 জন, এক হচ্ছে চেয়ারম্যান, একজন হচ্ছে মালিক পক্ষের প্রতিনিধি, একজন শ্রমিক পক্ষের প্রতিনিধি। এখানে চেয়ারম্যান এবং হয় মালিক পক্ষের অথবা শ্রমিক পক্ষের যে কোনো একজনের স্বাক্ষরে কি করবে, টাকা উঠবে। তার মানে 2 জন, চেয়ারম্যান তার সাথে মালিক বা শ্রমিক পক্ষের যে প্রতিনিধিরা থাকবে যে কোনো একজনের স্বাক্ষর হলেই হবে। তার মানে 2 জনের স্বাক্ষরে কি করবে, টাকা এখান থেকে তোলা যাবে। এই প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো ক্যাশ টাকা ডিসবার্স করা যাবে না। আমি আবার বলছি, এই প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো ক্যাশ টাকা ডিসবার্স করা যাবে না। হয় আপনাকে ব্যাংক ড্রাফট দিতে হবে, আদারওয়াইজ আপনাকে পে অর্ডার দিতে হবে, অথবা ক্রস চেক দিতে হবে, অথবা মানি অর্ডার দিতে হবে। ঠিক আছে, 4টার যে কোনো একটা মাধ্যমে আপনার কর্মীর অর্থ আপনাকে পরিশোধ করতে হবে। এটা আপনাকে কেয়ারফুলি মাথায় রাখতে হবে। একজন এমপ্লয়ি চাকরির বয়স যদি 2 বছর হয়, তার জয়েনিং ডেট থেকে চাকরির বয়স 2 বছর হলেই সে কি করতে পারবে, যে সে প্রভিডেন্ট ফান্ডে তার অংশ এবং মালিকের অংশের টাকা দুটো অংশই নিয়ে চলে যেতে পারবে। অর্থাৎ চাকরির বয়স তার 2 বছর হলেই সেক্ষেত্রে তার বোথ পার্টি কন্ট্রিবিউশনের অর্থ সে কি করতে পারবে, যে আপনার এখান থেকে তুলে নিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, সো এটা হলো গিয়ে খুবই
সিম্পল একটা বিষয়, কারো চাকরির বয়স 2 বছর হলে সে, কিন্তু দুটো ক্ষেত্রে তার চাকরির বয়স 2 বছর না হলেও সে মালিকের অংশ এবং তার অংশ নিয়ে যেতে পারবে। এক, যদি সে মারা যায় তাহলে সে মালিকের অংশ এবং তার অংশ দুটোটাই পাবে। আর যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে এমপ্লয়ি তার অংশ এবং মালিকের অংশ দুটো অংশই কি করতে পারবে, যে সে এখান থেকে নিয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে গিয়ে মূল বিষয়টা। এরপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের এই আইনের ক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারবেন, লোন নিতে পারবেন। সর্বোচ্চ আপনার এবং আপনার মালিকের যে অংশটা জমা থাকবে সেখান থেকে আপনি 80% লোন নিতে পারবেন। এই লোনের টাকাটা আপনি যতগুলো কিস্তিতে পরিশোধ করবেন তার থেকে একটা অতিরিক্ত কিস্তি আপনি এখানে দিবেন। যে অতিরিক্ত কিস্তিটা দিবেন সেটাই আসলে বেসিক্যালি কি আমি বলছি, যে অতিরিক্ত কিস্তিটা আপনি দিবেন সেটাই আসলে হচ্ছে গিয়ে সুদ। সো এভাবে করবেন, সর্বোচ্চ 60টা কিস্তি এই অর্থটা পরিশোধ করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আমি আবার বলছি, আপনাকে যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড মানি, আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা করতে পারবেন, ইনভেস্টমেন্ট করতে পারবেন। সরকারি বন্ড কিনতে পারবেন, সেভিং সার্টিফিকেট কিনতে পারবেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং যেটা হচ্ছে গভর্নমেন্টের সিকিউরিটিজ পারচেজ করতে পারবেন। যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি কি করবেন, পারচেজ করবেন। মিউচুয়াল ফান্ড পারচেজ সর্বোচ্চ যেটা হচ্ছে যে আপনি সর্বনিম্ন আপনাকে 50% অর্থ কি করতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে এই ট্রাস্টি বোর্ডের বয়স কতদিন থাকবে। ট্রাস্টি বোর্ডের বয়স থাকবে হচ্ছে গিয়ে 2 বছর, যেটা হয় আমাদের প্রাইভেট অর্গানাইজেশনের জন্য। আর বাকি সবগুলোর জন্য, চা বাগান, তারপরে হচ্ছে গিয়ে আপনার আমরা যেটাকে বলছি ইপিজেড বা আমার নিউজ পেপারের জন্য, সবগুলোর জন্য কি 3 বছর করে মেয়াদ থাকবে। ঠিক আছে, আরেকটা বিষয়, এনবিআর এর যে অ্যাপ্রুভালটা, এটা আপনি এনবিআর থেকে নেবেন, এবং অ্যাপ্রুভালটা দেখতে এমন হয়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এনবিআর এর অ্যাপ্রুভালটা দেখতে এমন হয়, সবাই দেখতে পারেন। এই যে এনবিআর এর অ্যাপ্রুভালটা দেখতে কেমন হয়, এই যে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে এনবিআর এর অ্যাপ্রুভাল হয়। আর একটা বিষয় ছোট একটু বলে রাখি, আমি একটু নিজের একটু বিজনেস ডেভেলপমেন্ট করি, যদি কিছু আপনারা কিছু মনে করবেন না দয়া করে। আপনাদের যদি কারো প্রভিডেন্ট ফান্ড করার বা প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠানে, আপনি হয়তো জানেন না যে প্রভিডেন্ট ফান্ড কিভাবে করবেন, সরকারের কাছ থেকে কিভাবে অ্যাপ্রুভাল করবেন, কিভাবে করে আপনি প্রভিডেন্ট ফান্ড ইমপ্লিমেন্ট করবেন, এগুলো আপনি হয়তো জানেন না। যদি না জানেন আমাকে ফোন দেন, আমি আপনার সবকিছু কি করব, করে দিব। সো সেক্ষেত্রে আমি 100% আপনাকে কি করব, এই প্রভিডেন্ট ফান্ড সেট আপের জন্য আমি 100% হেল্প আপনাকে করবো। এবং এনবিআর এর যেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল থেকে শুরু করে আপনার ইমপ্লিমেন্টেশন পুরো কাজগুলো আমি আপনাকে হেল্প করব ডেফিনেটলি। আমি এটার জন্য আপনাকে আগে থেকেই কি করলাম, যে বলে রাখলাম যে আপনি চাইলে আমার মাধ্যমেও কি করতে পারেন, যে এটা করতে পারেন। সো বিকল্প বিরোধ নিষ্পত্তি, আপনারা জানেন যে শ্রম আদালতে যাওয়া ছাড়া এর আগে আমাদের খুব একটা বেশি কি ছিল না, যে আমার দাবি আদায়ের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এবার সরকার যেটা করেছে সেটা বলছে সে একটা এডিআর কর্তৃপক্ষ, মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ সে চালু করবে। এই কর্তৃপক্ষ যেটা করবে সেটা হচ্ছে যে এখানে একজন অবসরপ্রাপ্ত জেলা জজ অথবা আইএলওর কোনো প্রতিনিধি অথবা যেটা হচ্ছে সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে তারা কি করবে, এখানে নিয়োগ করবে। এবং এই ব্যক্তিদের কাছে গিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে সালিশ চাইতে পারবেন। অর্থাৎ তাদেরকে বলতে পারবেন যে আমার মালিক আমার অধিকার দিচ্ছে না, এবং এটার জন্য ওনারা কি করবেন, যে এটার জন্য একটা মীমাংসার বিকল্প, লেবার কোর্টে যাওয়া ছাড়া আপনার জন্য বিকল্প একটা ব্যবস্থা কি করবে, যে সেটা এটার জন্য একটা বিকল্প ব্যবস্থা তারা, সরকার বিকল্প একটা রাস্তা করার চেষ্টা করেছে এখানে, সো যাতে করে লেবার কোর্টের মামলার জট কমানো যায়। এটা গেল। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে শ্রম আইনের মধ্যে এবার বেশ কিছু জায়গায় শাস্তির পরিবর্তন করা হয়েছে, এবং শাস্তির পরিবর্তনের মধ্যে 33 ধারায়, যদি আপনার 33 ধারায় অভিযোগ মামলা কেউ করে এবং সে তার চাকরি যদি ফেরত পায়, তবে সেক্ষেত্রে যদি ওই চাকরিটা ফেরত পাওয়ার পরেও যদি মালিক এটা দিতে রাজি না হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, তাকে 20,000 টাকা, আর ওটা যদি সে মানতে রাজি না হয় তাহলে সেক্ষেত্রে যেটা হতো, আগে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, অথবা যেটা হচ্ছে যে আপনার 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয়া যেত। উপরেরটা যেটা লাল, এটা কিন্তু আগেরটা, নতুনটা হচ্ছে নিচেরটা। এখানে বলা হচ্ছে 3 মাসের জেলটা ঠিক আছে, বিনাশ্রম কারাদণ্ড প্লাস হচ্ছে গিয়ে তাকে ন্যূনতম 20,000 টাকা এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয়া যাবে। শিশুদের সঙ্গে, যে শিশুদেরকে যদি নিয়োগ করা হয় কাজে, তাহলে সেটার জন্য একটা দণ্ডের কথা বলা আছে, যেটা আমাদের আগে ছিল হচ্ছে গিয়ে 5,000 টাকা, সেটাকে এখন যেটা করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, সেটা 20,000 থেকে
50,000 টাকা পর্যন্ত করা হয়েছে। সো এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে কি আপনার শিশুর সম্পর্কে কোনো চুক্তি করার দণ্ড, অর্থাৎ শিশুদের বিষয়ে যদি আপনি কোনো অভিভাবক বা কারো সঙ্গে যদি কি করেন যে চুক্তি করেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, যেটার জন্য শাস্তিটা পরিমাণটা কি করা হয়েছে, যে বাড়ানো হয়েছে। আগে এটা 1,000 টাকা ছিল, এখন সেটা কি করা হয়েছে 5,000 থেকে 10,000 টাকা করা হয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে মালিক কর্তৃক চুক্তির অধ্যায়, আমি আবার বলছি সরি, মালিক কর্তৃক 4র্থ অধ্যায়ের বিধান লঙ্ঘন। যদি মাতৃত্বকালীন সুবিধা আগে আপনারা না দিলে যেটা হতো সেটা হচ্ছে আপনাদের 25,000 টাকা অর্থদণ্ড দিত, কিন্তু এখন যেটা হবে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে। এটা রিভাইজ করা হয়েছে। সো তারপরে যেটা হচ্ছে যে মালিক যদি কি করে, যে আপনার এখানে ন্যূনতম মজুরি যদি কি করে সে না মানে, তাহলে ন্যূনতম মজুরির জন্য না মানলে যেটা করতে পারবে সেটা হচ্ছে যে মালিককে দণ্ড দিতে হবে। সে দণ্ডটা হচ্ছে 1 বছর কারাদণ্ড প্লাস হচ্ছে গিয়ে যে তাকে যেটা দেয়া যাবে সেটা হচ্ছে 20,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড প্রদান করা যাবে। ঠিক আছে। সো এটা রিভাইজ হচ্ছে। দুর্ঘটনার নোটিশ যদি আপনারা কেউ না দেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, দুর্ঘটনার নোটিশের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অন্য যেটা হচ্ছে যদি দুর্ঘটনার কারণে সংঘটিত শারীরিক জখম হয়, তাহলে যদি আপনি নোটিশ না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে। আর দুর্ঘটনার কারণে যদি জীবনহানি হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি সরকারকে না জানান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 6 মাসের কারাদণ্ড দিতে পারবে, এবং অথবা যেটা আপনাকে দেওয়া যাবে সেটা হচ্ছে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড চাইলে লেবার কোর্ট আপনাকে দিতে পারবে। বেআইনি ধর্মঘট, বেআইনি ধর্মঘটের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার বেআইনি ধর্মঘটের ক্ষেত্রে খুব স্পষ্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে আপনি যদি বেআইনি ভাবে ধর্মঘট করেন, তাহলে সেক্ষেত্রে আগে আপনার যেটা ছিল যে শাস্তির যে বিষয়টা ছিল সেটা ছিল হচ্ছে 6 মাসের কারাদণ্ড প্লাস হচ্ছে 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এটাকে যেটা হয়েছে যে এটাকে চেঞ্জ করা হয়েছে, সেখানে বলা হয়েছে 3 বছরের কারাদণ্ড প্লাস হচ্ছে গিয়ে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড প্রদান করা যাবে। আর একটা বিষয় হচ্ছে মালিক যদি বেআইনি ভাবে লক আউট করে, তাহলে সেক্ষেত্রে মালিকের শাস্তির কথাটা এখানে বিধানটা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের এখানে 6 মাস পর্যন্ত কারাদণ্ড প্লাস অনন্য যেটা হচ্ছে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। আর একটা বিষয়, আপনারা যারা এখানে মাল্টিন্যাশনালে কাজ করেন তাদের জন্য বলি, সেটা হচ্ছে আপনাদের প্রফিট শেয়ারের যে টাকাটা আগে আমাদের তো এটা 3 ভাগে ভাগ করতে হতো, সেটা হচ্ছে গিয়ে 10-10-80% 3 ভাগে ভাগ করে 2 ভাগ টাকা এমপ্লয়িকে দেওয়া হতো আর 1 ভাগ টাকা রেখে দেওয়া হতো। এখন যেটা করা হচ্ছে সেটা চেঞ্জ করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3 ভাগ করার প্রয়োজন নেই, ওই পুরো টাকাটাই কি করতে হবে, এমপ্লয়ীদের যারা এলিজিবল এমপ্লয়ি তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট চেঞ্জ কিন্তু আমাদের আছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের শ্রম পরিদর্শকরা তারা যখন পরিদর্শন করে তারা কোন কোন বিষয়গুলো পরিদর্শন করতে পারবে সেটার বিষয়ে স্পষ্ট একটা ধারণা দেওয়া হয়েছে। তারা বলা হয়েছে যে আইনের ক্ষেত্রে কর্মঘণ্টা, মজুরি, পেশাগত নিরাপত্তা, তারপরে হচ্ছে গিয়ে কল্যাণমূলক ব্যবস্থা, শিক্ষা ও শিশু ও কিশোরের কর্মে নিয়োজিত করণ, জবরদস্তি শ্রম, এই সকল বিষয়গুলোতে ওনারা কি করতে ইন্সপেকশন করতে পারবেন এবং কোনো ত্রুটি দেখলে সেটার বিষয়ে ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। তো এই মোটামুটি যেটা হচ্ছে মেজর যে চেঞ্জেস গুলো ছিল আমাদের, সেটা যেমন ধরেন এবার আরো কিছু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এসেছে। যেমন ধরেন আমাদের গৃহকর্মী যারা আছে, গৃহকর্মীদের ক্ষেত্রে একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। সেই চেঞ্জটা কি, যে গৃহকর্মী যারা আপনার প্রতিষ্ঠানে আপনার বাসায় কাজ করে তাদেরকে শ্রম আইনের আওতাভুক্ত করা হয়েছে, কৃষকদের কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং শ্রমিকের সংজ্ঞার মধ্যে যেমন ট্রেড ইউনিয়নের সংজ্ঞার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আছে, সেটা হচ্ছে যে আপনারা যারা মিড ম্যানেজমেন্ট তাদেরকে তারা যদি কোনো সোসাইটি বা কোনো অ্যাসোসিয়েশন করেন সেটাকে ট্রেড ইউনিয়নের মর্যাদা দেওয়া হয়েছে। সো এটা একটা বিষয় ইনক্লুড করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এরকম কিছু ট্রিভিয়াল বিষয় আছে। এর বাহিরে আসলে আপনাদের ডে টু ডে কাজ করতে গেলে কোনো কিছু প্রয়োজন হবে, আসলে এমন যে সকল বিষয়গুলো ছিল খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো ছিল সেগুলো আমি আলোচনা করে ফেলেছি। এবার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যাদের প্রশ্ন আছে তারা সবাই যেটা করতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারেন, আর যাদের প্রশ্ন নেই তারা মোটামুটি চলে যেতে পারেন, কিন্তু যাদের প্রশ্ন আছে তারা অবশ্যই থাকবেন। আর একটা বিষয়,
আপনারা অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, যদি যোগাযোগ করার প্রয়োজন হয় আমার সঙ্গে, তাহলে দেখেন এই যে আমার ফোন নাম্বারটা দেয়া আছে,